আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে একদমই অন্যরকম বলতে এরকম ক্যামেরার সামনে থেকে আমি কখনোই ভিডিও করি না, আজকে প্রথমবার করতেছি। তো এই জন্য কেমন কেমন লাগতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা অন্যরকম বলার কারণ আজকে আমি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এভাবে ক্যামেরার সামনে ভিডিওতে চলে আসছি। তো আমি যেহেতু রিসেন্টলি সৌদিতে আসছি, তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কিভাবে আসছি, আমার কত টাকা খরচ হয়েছে, তারপরে আমার টিকিট কাটতে কত টাকা লাগছে, আমার বাচ্চার কত টাকা লাগছে, প্রসেসিং করতে কোথায় যাইতে হয়েছে, কি কি করতে হয়েছে। তো ওই সম্বন্ধে আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিও নিয়ে চলে আসা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগটি। আমি জেয়ারা ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা যেটাকে বলে বাংলাদেশে, ওই ভিসায় আসছি। আর সৌদিতে যেটাকে জেয়ারা ভিসা বলে। তো এই ভিসার ধরন কি, এই ভিসা কিভাবে উঠাইতে হয়, এই ভিসা উঠাইতে কারা এই ভিসা উঠাই কাকে কাকে আনা যায়, আজকে সব কিছুই আমি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। তো এই বিষয়ে সাধারণত সৌদি আরবে যারা কর্মরত আছে তারা তাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসে। আর এই বিষয়টাকেই জিয়ারা ভিসা বলে। অনেকেই বছরকে বছর দেশে যেতে পারে না, তো যার কারণে সৌদিতে নিয়ে আসে। দেখা যায় যে কোনো কারণে যাইতে পারে না, আর গেলেও 1 মাস 1.5 মাস 2 মাসের ছুটি থাকে। তো ফ্যামিলিকে নিয়ে আসলে এই বিষয়ে কমপক্ষে 1 বছর পর্যন্ত থাকার সুবিধা আছে। এই জন্যই অনেকে ফ্যামিলিকে নিয়ে আসে এখানে। আর এটা এই জন্যই সৌদি সরকার এই সিস্টেমটা করে দিছে, এই সুবিধাটা করে দিছে। আর এই সুবিধাটা করে দেওয়ার ফলে আমরা অনেকেই এখন আসতে পারতেছি, খুব সহজে সৌদিতে আসতে পারতেছি। আর আপনারা যদি বলেন যে এই বিষয়ে কাকে কাকে আনা যায়, এই বিষয়ে সাধারণত বাবা মাকে আনা যায়, বউ, তারপরে নিজের সন্তান, তারপরে ভাই বোন, তারপর চাইলে শ্বশুর শাশুড়িকেও আনা যায়। এই কয়েকটা মানুষকে খুব সহজে আনা যায়। যেমন এই কয়েকটা মানুষকে জন্য যদি ভিসা উঠানোর জন্য অ্যাপ্লাই করে, খুব সহজেই ভিসাটা পাওয়া যায়, রিজেকশনের কোনো ভয় থাকে না। তো অনেকেই বলে যে এই বিষয় সবাইকে আনা যায়, যাকে চায় তাকে আনা যায়। এটা একদম ভুল ধারণা। আসলে এত তো আর সহজ না, বললেই যাকে তাকে আনা যায় না। অনেক সময় আপনার রিলেটিভ ছাড়া যদি অন্য কাউকে আনতে যান, তাহলে যেমন রিলেটিভ বলতে যে কয়েকটা মানুষের কথা বললাম তাদেরকেই খুব সহজে আনা যায়। এছাড়া আপনি অনেক সময় অন্য কারোর জন্য অ্যাপ্লাই করলে অনেক সময় ভিসা অ্যাপ্রুভ করে না, রিজেক্ট করে দেয় আর কি, যেটাকে বলে। তো এই ভিসাটা যে উঠাবে সে যার নামে উঠাবে তার প্রথমত যেটা লাগবে সেটা পাসপোর্ট। কারণ পাসপোর্ট ছাড়া তো আর ভিসা উঠানো যায় না, পাসপোর্টটা লাগবে। আর ভিসা উঠাতে কিন্তু বেশি কষ্টসাধ্য কিছু না। ভিসা কিন্তু 2 মিনিটও লাগে না ভিসা উঠাইতে, খুব সহজেই ভিসা উঠানো যায়। আর যারা বাংলাদেশে যাকে আনবে, যেরকম আমি আসছি, আমার মেয়ে আসছে, আমার মেয়ে তার বাবার কাছে আসছে, আমি আমার হাজব্যান্ডের কাছে আসছি। তো আমার কি কি লাগছে আমি বলি। আমার কাবিননামা লাগছে, তারপর এনআইডি কার্ডের ফটো, এনআইডি কার্ড লাগছে, কাবিননামা লাগছে, তারপর 4 কপি ছবি লাগছে, আর লাগছে পাসপোর্ট। এটা তো লাগবেই সবারই। আর যদি সন্তানের ক্ষেত্রে হয় তাহলে জন্ম নিবন্ধন লাগে। আর প্রাপ্তবয়স্ক হইলে এনআইডি কার্ড লাগে। আর বাবা মার ক্ষেত্রে যেটা লাগে, বাবা মার ক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে, এটা তো লাগবেই, তারপরে এনআইডি কার্ড লাগবে। আর রিলেশনশিপ একটা রিলেশনশিপ যেটাকে বলে রিলেশনশিপ সার্টিফিকেট। এই আপনার যদি ভাই বা বোনকেও আনতে চান তাহলে তাদের ক্ষেত্রেও এই সেম জিনিসগুলোই লাগবে, এনআইডি কার্ড এবং রিলেশনশিপ সার্টিফিকেট। এই কাগজপত্রগুলোকে আপনাকে অবশ্যই ট্রান্সলেশন করতে হবে, রোটারি করতে হবে, ফরেনার ফেয়ার থেকে এগুলোকে সত্যায়িত করতে হবে। তো আপনি এই জিনিসগুলো তো আপনি নিজে করতে পারবেন না। আপনাকে ভিসাটা পাঠাইতেছে আপনার হাজব্যান্ড বা আপনার ছেলে বা যেই হোক, যে পাঠাইতেছে উনি বাংলাদেশে যে কোনো ট্রাভেলসের সাথে যোগাযোগ করে, ওই ট্রাভেলসে একটা লোক ঠিক করে ওনাদের মাধ্যমে পাঠালেই ওনারাই এগুলো সব করে দিবে, আপনার ট্রান্সলেশন করে দিবে, তারপরে আপনার কাবিননামাতে রোটারি করে দিবে, তারপরে ফরেনার পেয়ার থেকে সত্যায়িত করতে হবে এই সবগুলো কাগজপত্র। ওইগুলো
তারপর হচ্ছে সত্যায়িত করে দিবে, করে উনি হচ্ছে ভিসা প্রসেসিং সেন্টার থেকে মানে একটা আপনাকে ডেট নিয়ে দিবে। আপনার ভিসা আপনার ফিঙ্গারিংয়ের জন্য কিন্তু একটা ডেট লাগে, ওই ডেটটা হচ্ছে উনি আপনাকে নিয়ে দিবে। আর অবশ্যই উনি যে ডেট নিয়ে নেওয়ার পর ওনার ফোনে যে ডেটের যেই মানে সিরিয়াল নাম্বারটা আসে ওইটার অবশ্যই ফটোকপিটা আপনার সাথে থাকতে হবে, না হলে কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে দিবে না। ওই ডেট আপনার ওই অ্যাপ্রুভেল যে কাগজটা ওইটা না দেখালে কিন্তু ওনারা আপনাকে ভিতরে মানে ঢুকতে দিবে না। আর আপনাদেরকে হচ্ছে আমি হচ্ছে ঠিকানাটা বলে দিচ্ছি, ভিসা প্রসেসিং সেন্টারের যেই ঠিকানাটা ওইটা হচ্ছে আপনার মানে এটা সবাই চিনে, আমেরিকা এম্বাসি বাড্ডার পরে হচ্ছে আমেরিকান এম্বাসির আগে হচ্ছে আপনার বাসতলা বাস স্টেশন। ওইখানে আপনি হচ্ছে যদি ঢাকার বাইরে থেকে আইসা থাকেন তাহলে আপনি হচ্ছে বাসতলা বাস স্টেশনে নেমে সিএনজি বা হচ্ছে রিক্সা যেটাই নেন নিয়ে হচ্ছে আপনি বলবেন যে ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের নিচে, কলেজের সাথে হচ্ছে জামাল টাওয়ার, ওই জামাল টাওয়ারের নিচেই হচ্ছে আপনার ভিসা প্রসেসিং সেন্টার। আপনি যদি ঢাকার মধ্যেই থেকে থাকেন তাহলে আপনি একটা সিএনজি নেবেন, সিএনজি মানে ড্রাইভারকে এই ঠিকানাটা দিলেই হচ্ছে উনি আপনাকে খুব সহজে হচ্ছে ওই ঠিকানাতে নিয়ে যাবে। আর আপনার হচ্ছে ভিসা প্রসেসিং ফিঙ্গারিং অফিসে যাওয়ার পরে আপনার যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে আপনার যে ভিসা উঠাইছে, ভিসা উঠানোর যে কপিটা ভিসা কপি ওইটা লাগবে, ওইটা ফটোকপি নিয়ে নেবেন। তারপর আপনার হাজব্যান্ডের আকামার ফটোকপি নিয়ে নেবেন, আপনার হাজব্যান্ডের পাসপোর্টের তারপরে ফটোকপি নিয়ে নেবেন। আর আপনার 4 কপির ছবি নিয়ে নেবেন, মানে এক একজনের 4 কপি ছবি করে লাগে, 4 কপি করে ছবি নিয়ে নেবেন। আর আপনার যেগুলো দরকারি কাগজপত্র যেমন কাবিননামা তো ওইখানে থাকবে আপনার। আর কিন্তু তারপরও আপনি আপনার অরিজিনালটাও নিয়ে নেবেন। আপনার বেশি বেশি করে সব কিছু হচ্ছে ফটোকপি করে নিয়ে নেবেন, সমস্যা তো নেই তাই না? এগুলো না লাগলে আপনার কাছেই থেকে যাবে, কিন্তু নিয়ে নেবেন যাতে ভিতরে কোনো আপনাকে হয়রানি হতে না হয়। আর ফটোকপি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা ফটোকপির যেন একদম ক্লিয়ারলি হয়, কারণ ভিতরে যদি আপনার একটুও যদি ক্লিয়ারলি না হয় তাহলে ওনারা কিন্তু অনেক ঝামেলা করে। আপনি প্রতিটা কাগজ একদম ক্লিয়ারভাবে হচ্ছে করে নেওয়ার চেষ্টা করবেন। তো করার পরে আপনি যখন এগুলা জমা দিবেন, জমা দেওয়ার পরে হচ্ছে আপনার কাছে টাকা চাবে। তো টাকা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে মানে আমার মেয়ের ক্ষেত্রে হচ্ছে 17,000 টাকা লাগছে, আর আমার ক্ষেত্রে হচ্ছে 19,000 টাকা লাগছে। তো মোট হচ্ছে আমাদের 36,000 টাকা লাগছে। তো ওই টাকাটা মানে ভিতরে হচ্ছে ব্যাংক আছে ওনাদের, ওই ব্যাংকেই হচ্ছে টাকাটা নিজেই জমা দেওয়া যায়। আর আপনি যখন মানে ফিঙ্গারিং দিবেন, বাচ্চাদের কোনো ফিঙ্গার লাগে না, মানে ফিঙ্গারিং দিতে হয় না, শুধু আমার ফিঙ্গারিং লাগছে। তো ফিঙ্গারিং দেওয়ার পরে ওনারা হচ্ছে আপনাকে বলবে যে আপনি কি পাসপোর্টটা হাতে নিতে চান নাকি আমরা হচ্ছে কুরিয়ান করে পাঠাই দিব। তো যদি আপনি কুরিয়ান করে নিতে চান তাহলে আপনার হচ্ছে 4,000 টাকা করে লাগবে একজনের, আর যদি আপনি হাতে নিতে চান তাহলে কোনো টাকাই লাগবে না। তো আমি যেহেতু ঢাকাতে থাকি তো তার জন্য আমি হচ্ছে হাতেই নিছিলাম। আর আপনি যদি কুরিয়ান করে নিতে চান তাহলে হচ্ছে 4,000 টাকা করে লাগবে। আর ভিসা প্রসেসিং হয়ে আপনার হাতে যেতে যেতে 1 সপ্তাহ টাইম লাগে, মানে পাসপোর্টে ভিসা লাগতে 1 সপ্তাহের মতো টাইম লাগে। তো ওনারা আমাকে বলছে 1 সপ্তাহ পরে যমুনা ফিউচার পার্কে গিয়ে পাসপোর্টটা নিয়ে আসতে। তো পরে হচ্ছে আমাকে যেটা বলছে আমি হচ্ছে সেটাই করলাম। আমি হচ্ছে বলছে ওনারা বলে দিবে আপনাকে যে আপনার ফোনে একটা SMS যাবে আর নয়তো বা আপনাকে কল দেওয়া হবে আপনার পাসপোর্টটা নিয়ে আসার জন্য। তো আমার ফোনে কোনো SMS আসে নাই, আমার 3 থেকে 4 দিন পরেই হচ্ছে ওনারাই আমাকে কল দিছে যে আমার পাসপোর্টটা নিয়ে আসার জন্য। অনেক সময় ওনাদের হচ্ছে এই ভুলটা হয় যে ওনারা আপনাকে কল দিবে বলে বা মেসেজ পাঠাবে বলে কিন্তু মেসেজ পাঠায় না। তো অবশ্যই এটা হচ্ছে আপনারা খোঁজখবর নেবেন এবং কি খবর রাখবেন যে আপনার ভিসাটা উঠাইছে। আপনার একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা দিয়ে হচ্ছে উনি যদি দেখে তাহলে কিন্তু উনি মানে সৌদি থেকেই দেখতে পারবে যে আপনার ভিসাটা পাসপোর্টে লাগছে কিনা। তো যদি দেখেন যে আপনার লেট হইতেছে মানে দেরি হইতেছে, আপনাকে অফিস থেকে কল দিচ্ছে না, তাহলে ওইটা করলে হচ্ছে যদি দেখে যে পাসপোর্টে ভিসা লেগে গেছে তাহলে আপনি ভিসা অফিসে গেলেন, গিয়ে ওই নাম্বারটা দেখালে আপনাকে হচ্ছে ওনারা পাসপোর্টটা দিয়ে দিবে। আর যদি ওনারা কল দেয় তাহলে তো ভালোই, ওনারা অনেক সময় এই ভুলটা করে থাকে যে কলও দেয় না মেসেজও পাঠায় না। তো আমার ক্ষেত্রে এটা হয়নি, আমাকে হচ্ছে ওনারা
কল দিয়েছিল 3-4 দিন পরে আমি গেলাম। আর অবশ্যই আপনাদের কল দেওয়ার পরেই চেষ্টা করবেন পরের দিন গিয়েই হচ্ছে পাসপোর্টটা নিয়ে আসার। পাসপোর্টে ভিসা লাগার ওনারা যখন ফোন দিবে, ওই ফোন দেওয়ার পর 3 দিন পর্যন্ত ডেট থাকে পাসপোর্ট আনার। যদি আপনি না আনেন তাহলে কিন্তু ওনারা অনেক ঝামেলা করে। আমি এই কথাটাও আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম। আর আরেকটা কথা বলে দিলাম যে ওইখানে যাওয়ার পর আপনি যখন যমুনা ফিউচার পার্কে যাবেন, আপনি যদি হাতে হাতে ভিসাটা নিতে চান, তাহলে আপনি যখন ওইখানে যাওয়ার পর আপনি সোজা হচ্ছে নিচে মানে নিচতলা দিয়ে ঢুকবেন। যমুনা ফিউচার পার্কে যে কোনো গেট দিয়েই ঢুকতে পারবেন। ঢুকে আপনি হচ্ছে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে হচ্ছে দেখিয়ে দিবে পাসপোর্ট, মানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি মানে কী জন্য আসছেন, কি পাসপোর্ট নিতে আসছেন নাকি ফিঙ্গারিং দিতে আসছেন। কারণ ওইখানে কিন্তু যারা হচ্ছে ফ্রি বিষয় বা হচ্ছে এমনি বিষয় সৌদিতে আসতে চায়, ওইখানে ওইসব মানুষের কিন্তু ফিঙ্গারিংও হয়। তো আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আপনি আন্দাজে গিয়ে হচ্ছে কোনো লাইনে দাঁড়িয়ে যাবেন না, তাহলে হয়তো বা আপনি ভুলবশত যেখানে ভিসা ফিঙ্গারিং হয় ওই লাইনে দাঁড়িয়ে গেলেন, আপনি সারাক্ষণ অপেক্ষা করলেন কিন্তু আপনি পরে হচ্ছে পাসপোর্টটা পাইলেন না। তো আপনি অবশ্যই হচ্ছে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি মানে পাসপোর্ট নিতে আসছি, তাহলে হচ্ছে আপনি খুব সহজেই হচ্ছে পাসপোর্টটা নিয়ে নিতে পারবেন। আর হচ্ছে আপনি আরেকটা কাজ করবেন, যেটা হচ্ছে ওইখানে গেলেও আপনি হয়রানির শিকার হবেন। সেটা হচ্ছে ওইখানে অনেক দালাল থাকে, অনেক দালাল দাঁড়িয়ে থাকে। আপনি হয়তো বা জানলেন না, বুঝলেন না, আপনি যে কাউকে যাইয়ে জিজ্ঞেস করলেন যে আমি পাসপোর্ট নিতে আসছি, আমি কোথায় যাব আমি চিনি না। উনি আপনাকে বলবে যে আমি আপনাকে নিয়ে যাব, আমি আপনাকে পাসপোর্ট নিয়ে দিব, সব করে দিব, আপনি আমাকে চা নাস্তার জন্য কিছু টাকা দিয়ে দিলে হবে। এই কাজটা ভুলেও করবেন না, কারণ আপনার পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে আপনার পাসপোর্ট শুধু আপনার হাতেই দিবে। আর আপনার পাসপোর্ট নেওয়ার সময় ভিতরে শুধু আপনাকেই ঢুকতে দিবে, আর কাউকে ঢুকতে দিবে না। আপনি যদি আপনার বাবা মা, আমি যেমন আমার বাবাকে নিয়ে গেছি, আমার বাবাকেও কিন্তু ঢুকতে দেয়নি। তো শুধু এই মানে ইয়েতে পড়বেন না, নিজের পাসপোর্ট নিজে খুঁজে গিয়ে আনবেন। তাও হচ্ছে এই দালালদের ইয়েতে পড়বে না। আমাকেই হচ্ছে একজন বলতেছিল যে না আমি আপনাকে নিয়ে যাবো, আমি বলতেছি যে না দরকার নেই, আমি যাইতে পারবো। পরে দেখলাম যে কিছুই করতে হয় না, খুবই সহজ। আমি যাইলাম, আমি ঢুকলাম, আমি আমার হচ্ছে পাসপোর্টের। আর অবশ্যই কিন্তু রিসিট নিয়ে যাবেন। আপনি যে টাকা জমা দিচ্ছেন, আপনি ফিঙ্গারিংয়ের সময় যে টাকা জমা দেওয়ার পর আপনাকে হচ্ছে একটা হচ্ছে টোকেন দিছে, দুইজন মানে একটা টোকেন দিছে, ওই টোকেনটা অবশ্যই নিয়ে যাবেন টাকা জমা দেওয়ার। আপনি ওই টোকেনটা যদি না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট দিবে না। আপনি যে টাকা জমা দিচ্ছেন ওই টোকেনটাই তো প্রমাণ। আপনি যদি ওই টোকেনটা না দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনাকে দেখাবে, মানে দিবে না। তো এই হচ্ছে আমার সব কাজকর্ম। এখানে হচ্ছে আমি পাসপোর্ট নিলাম, তারপরে নিয়ে অবশ্যই চেক করবেন ওনারা আপনাকে সব কাগজপত্রগুলো ঠিকঠাক মতো দিয়েছে কিনা। ওইখানে বসেই হচ্ছে চেক করবেন, চেক করে তারপরে বাসায় আসবেন। কারণ কোনো ভুল ত্রুটি হলে আপনি ওইখানে থাকতে থাকতে দেখলে সমাধান করতে পারবেন। আপনি যদি না দেখে বাসায় নিয়ে আসেন তাহলে পরে সমস্যা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি সব কিছু নিয়ে এসে দেখবেন, দেখার পরে তারপরে হচ্ছে টিকিট কাটা, ওইটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে আপনারা কোন ট্রাভেলসে কাটবেন। তো আমি বাংলাদেশ এয়ারলাইন্সে আসছি, আর আমি আর আমার মেয়ে আসছি। আমাদের মোট টিকিট খরচ পড়ছে 1,08,000 টাকা। আমার মেয়ের হচ্ছে 75% লাগছে, আর আমার হচ্ছে তো পুরাই, আমি যেহেতু অ্যাডাল্ট, তো ওই হিসাবে আমাদের যেহেতু দুইজনের টিকিট কাটছি, ওই ক্ষেত্রে আমাদের 1,08,000 টাকা খরচ হয়েছে টিকিট বাবদ। আর এবার হচ্ছে আপনার আসার পালা। আপনি যখন ডেট পড়ে যাবে আপনি চলে আসবেন। আসার সময় অবশ্যই আপনাকে পাসপোর্ট নেওয়ার সময় পাসপোর্টের সাথে যেই কাগজপত্রগুলো দিছে ওইগুলো নিয়েই হচ্ছে এয়ারপোর্টে যাবেন। ওইগুলো দেখালেই ব্যাস, আপনার আর কোনো কাগজপত্র লাগবে না। আর অবশ্যই টিকিটের কপিটাও নিয়ে নেবেন। এই কয়েকটা কাগজপত্র নিয়ে গেলেই হচ্ছে আপনার আর কোনো সমস্যা হবে না আশা করি। আর বেশি না কোনো কাগজপত্র দরকার নেই, আপনার এইগুলো নিলেই হবে। যেমন আপনার কাবিননামা, তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার হাজব্যান্ডের আকামার ফটোকপি, আপনার পাসপোর্ট তো সাথেই থাকবে, তারপরেও পাসপোর্টের একটা ফটোকপি নিয়ে নেবেন, আপনার হাজব্যান্ডের পাসপোর্টের ফটোকপি, এই কয়েকটা জিনিস নিয়ে নেবেন। আর বাচ্চা হলে বাচ্চার জন্ম নিবন্ধনের ফটোকপি, আর আপনাদের যে ভিসা উঠাইছে ওই ভিসা কপিটা হচ্ছে নিয়ে নেবেন। ব্যাস এই হচ্ছে কাজ, আর তেমন কিছুই না। করতে পারলে সহজ, আর না করতে পারলে অনেক কঠিন। এটাই হচ্ছে আসলে কথা। আসলে অনেকেই হচ্ছে জানে না, বিদায় হচ্ছে আমি জানিয়ে দিলাম, মানে এই জন্যই। তো আমার পুরো ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার।